আচ্ছা, আমরা এগ্রিগেটের যে অংশটুকু বাকি রাখছিলাম সেখান থেকে শুরু করব। বন্ড ইলাস্টিসিটি এখানে শুরু করছিলাম আর কি, যে স্ট্রেংথ কিভাবে মেজার করা যায়। স্ট্রেংথ সাধারণত দুইভাবে মেজার করা যায়। স্ট্রেংথ দুইভাবে মেজার করা যায়, একটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট অন প্রিপেয়ার্ড রক স্যাম্পল, তারপর এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। এই দুইটা ভাবে আমরা স্ট্রেংথ টেস্ট করতে পারি। স্ট্রেংথটা কি? স্ট্রেংথ কি? আবার সেই শক্তিতে চলে যাচ্ছে। হ্যাঁ, বন্ড আর স্ট্রেংথের মধ্যে পার্থক্য বলো। পিছন থেকে বলো, পিছন থেকে। মাস্টার কই? মাস্টার আসে নাই, বলো তুমি। বন্ড হচ্ছে কারণ আর স্ট্রেংথ হচ্ছে তার ফলাফল। বন্ডের কারণে স্ট্রেংথ আছে। আচ্ছা, সেটা বুঝলাম। বন্ডটা কি সেটা বলো। বন্ড হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ বল, যেটা হতে পারে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কিংবা অন্য কোনো বল দ্বারা আকর্ষণ বল। হ্যাঁ, আর স্ট্রেংথ হচ্ছে তাদের উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে তাদের বন্ডিং এর কারণে সেটাকে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, বন্ড হচ্ছে রেজিস্ট্যান্স টু শেয়ার। একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল সরে যেতে দেবে না। ইন্টার মলিকুলার বা অন্য পার্টিকেলের সাথে তার যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বন্ড। আর স্ট্রেংথ হচ্ছে যদি কোনো ফোর্স আসে, যে কোনো ধরনের ফোর্স হতে পারে, টেনসাইল, কম্প্রেসিভ, যে ধরনের ফোর্সই হোক, সে ওই যে কম্পোজিট বডি, এই কম্পোজিট বডিটা ফেল করবে না। ঠিক আছে, এখন দেখো আমরা দুইভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, আর হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, এসসিভি। ক্রাশিং স্ট্রেস টেস্ট এটা সাধারণত খুব রেয়ার কেসে করা হয়, যদি ব্রিজ প্রজেক্ট বা বড় কোনো প্রজেক্ট হয় যেখানে স্টোন এর পরিমাণ খুব বেশি লাগবে, সেই ক্ষেত্রে ক্রাশিং স্ট্রেস টেস্ট করা হয়। টেস্ট অন প্রিপেয়ার্ড রক স্যাম্পল আর রেয়ারলি ইউজড ইন প্র্যাকটিস, এটা সাধারণত খুব কম ইউজ করা হয়। তারপরে ক্রাশিং স্ট্রেংথ টেস্টে রক স্যাম্পলের এভারেজ স্ট্রেংথ পাওয়া যাবে। আরেকটা জিনিস বলে রাখি, স্ট্রেংথ যদি তুমি ইনডিরেক্টলি মেজার করতে চাও তাহলে পি বাই এ, এই ফর্মুলা দ্বারা সিগমা ইকুয়াল টু পি বাই এ, মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া, এর ইউনিট আসে এমপিএ, তারপরে কেপিএ। এমপিএ মানে মেগাপ্যাসকেল, কেপিএ মানে কিলো প্যাসকেল, পিএসআই হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এইগুলা তার মানে চিন্তা করতে উপরে ফোর্স থাকবে আর নিচে থাকবে এরিয়া। এটা সাধারণত স্ট্রেংথ। একটা বডির উপরে কতটুকু ফোর্স নিতে পারে পার ইউনিট এরিয়াতে, সেটাই হচ্ছে তার স্ট্রেংথ। ঠিক আছে, কারণ স্ট্রেংথের ডেফিনেশন ছিল যে তার লোড বিয়ারিং ক্যাপাসিটি, আর বন্ড ছিল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তো এই ক্ষেত্রে ক্রাশিং স্ট্রেংথ টেস্টে অ্যাভারেজ ভ্যালু পাওয়া যেতে পারে 200 এমপিএ অথবা 30,000 পিএসআই। হাইবার এক্সিলেন্ট রক ফর এগ্রিগেট মেবি হ্যাভ ক্রাশিং স্ট্রেংথ অফ 80, মানে 80 এমপিএ। হ্যাঁ, ক্রাশ হচ্ছে লোডিং যদি উপর থেকে প্রেসার দেয়, লোডিং কন্ডিশন যদি উপর থেকে প্রেসার দেয়। ধরো এগ্রিগেট স্যাম্পল রেখে দিয়ে তুমি একটা ফিক্স লোড, তুমি উপরে দাঁড়ায় আছো, তাহলে তোমার লোডটা হবে ক্রাশিং লোড। ঠিক আছে, উপর থেকে না, যদি প্রেসার দেয় একটা, মানে ধরো একটা প্লেট ফিক্স, তার উপর এগ্রিগেট রাখা আছে, তার উপরে 50 কেজি লোড রাখা আছে, তাহলে 50 কেজি লোড ওই এগ্রিগেটের উপরে ক্রাশিং লোড। লোডের এরিয়া বলতে যে ইফেক্টিভ এরিয়ার উপরে লোডটা দিচ্ছ। এখন এই যে ফ্লোর, এই ফ্লোরটাকে যদি তুমি মানে ফ্লোরটার উপরে টেস্ট করতে যাচ্ছ এগ্রিগেট স্যাম্পল রেখে, তাহলে টোটাল ফ্লোর এরিয়াটা কি এরিয়া? যতটুকু এরিয়ার উপর লোড দিচ্ছ, এর মধ্যে আবার যে এগ্রিগেট আছে, এগ্রিগেটের সব এরিয়ার উপর কিন্তু সমানভাবে লোড পড়ে না। যতটুকু এরিয়ার উপর পড়বে সেই এরিয়াটাই হবে ইফেক্টিভ এরিয়া। এখানে সূত্রে যে এরিয়াটা আছে ওইটা হচ্ছে লোডেড এরিয়া। ঠিক আছে, তারপরে এখানে স্যার এভারেজ ভ্যালু অফ ক্রাশিং স্ট্রেংথ স্যার 200 এমপিএ, কিন্তু স্যার এক্সিলেন্ট রকের জন্য এত কম কেন? কই এক্সিলেন্ট রক, এক্সিলেন্ট
এক্সিলেন্ট রক বলতে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা আমি বলতে পারবো না, তবে রক স্যাম্পলের ক্ষেত্রে মানে কম বেশি যাই হোক এই রেঞ্জের মধ্যে ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। একটা হচ্ছে 200 এমপিএ আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 530। এটা আমার টাইপিং মিস্টেকও হতে পারে, কারণ এক্সিলেন্ট এভারেজ ভ্যালু যদি মানে 200 হয় তাহলে এক্সিলেন্ট অবশ্যই বেশি হওয়ার কথা, অথবা এখানে 12,000 না হয়ে 1,20,000 হতে পারে। যাই হোক আমার টাইপিং মিস্টেক হতে পারে, আমি দেখবো আর কি, ঠিক আছে। হাইয়েস্ট ভ্যালু ইন জেনারেল এগুলো সব টাইপিক্যাল রেঞ্জ, তুমি যে টেস্ট করবে এর ক্ষেত্রে ভেরিয়েশন হতে পারে। এগুলা যে কোনো একটা রক স্যাম্পলের ক্ষেত্রে 530 এমপিএ বা 77,000 পিএসআই ফর সার্টেন কোয়ার্টাইজ বলতে কি বলছিলাম আমরা, ওই যে এগ্রিগেটের যে চার্ট ছিল, একটা গ্রুপ ছিল না, ব্যাসাল্ট গ্রুপ, কোয়ার্টাইজ গ্রুপ, সেই গ্রুপের একটা, এই ক্ষেত্রে বেশি সব থেকে। এটা জাস্ট জানার জন্য হচ্ছে এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু টেস্ট, এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু টেস্ট, এসিবি টেস্ট বিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোভাইড ইউজফুল ইনফরমেশন পারটেনিং টু দ্য স্ট্রেংথ অফ এগ্রিগেট। এই এগ্রিগেট টেস্ট করার জন্য তারপর দেখো দি এগ্রিগেট টু বি টেস্টেড শুড পাস এ হাফ ইঞ্চ সিপ অ্যান্ড শুড বি রিটেইনড অন 3/18 সিপ। সিপ অ্যানালাইসিস করে যদি হাফ ইঞ্চ সিপ দ্বারা পাস হয় এবং 3/8 এ যেটা রিটেন করবে সেটা হবে তোমার স্যাম্পল এগ্রিগেট। ক্রাশিং স্ট্রেংথ টেস্টের জন্য, ক্রাশিং ভ্যালু টেস্টের জন্য স্যাম্পল তৈরি করতে হবে হাফ ইঞ্চিতে পাস, তার মানে ওই যে স্কোয়ার এরিয়া ছিল চিপের, ওই স্কোয়ার এরিয়াগুলো হবে হাফ ইঞ্চি, তারপর 3/8 ইঞ্চিতে রিটেন করবে, সেই রিটেন স্যাম্পলটাই হবে তোমার এসিবি টেস্টের জন্য স্যাম্পল। তারপরে দেখো যে ইন দিস টেস্ট দি এগ্রিগেট স্যাম্পল ইজ ক্রাশড ইউজিং এ কম্প্রেশন টেস্টিং মেশিন through which a pressure of 3200 psi is applied for a period of 10 minutes. আমি এর আগে বললাম যে তুমি যদি দাঁড়ায় থাকো, এই ক্ষেত্রে ক্র্যাশিং স্ট্রেংথ টেস্টের জন্য একটা আলাদা মেশিন আছে, অথবা ইউটিএম মেশিন বলা হয়, ইউটিএম ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা ক্র্যাশিং লোড বা প্রেসার দিচ্ছি কেন? না, কারণ আছে, আমি অন্য কোনো ফোর্সই তো দিতে পারতাম। যে এগ্রিগেট স্যাম্পল, এই স্যাম্পলটাকে আমি কংক্রিট তৈরি করে আমি টেনসাইল ফোর্স দিব কেন? মানে প্রেসার দিচ্ছি বা কম্প্রেশন ফোর্স দিচ্ছি, কারণ এগ্রিগেট ম্যাটেরিয়ালটাই হচ্ছে টেনশনে উইক, কম্প্রেশনে স্ট্রং। কম্পোজিট বডির উপরে যদিও টেনশনের ফাংশন থাকে, এই যে বিম দেখতেছো, এই বিমের উপরে টেনশনের ফাংশন আছে, নিচের অংশটা টেনশনের, উপরের অংশটা কম্প্রেশন, কিন্তু মেইন যে টেনশনটা ক্যারি করতেছে স্টিল। এগ্রিগেটের এই ক্ষেত্রে কোনো ফাংশন নাই, এগ্রিগেটকে তুমি চাইলেও টেনসাইল ফোর্স দিয়ে টেস্ট করতে পারবে না, কারণ সে খুবই অল্প পরিমাণ টেনশন ক্যারি করে, এই জন্য আমরা প্রেসার দিচ্ছি স্যাম্পলে, ঠিক আছে। যার ফাংশনই নেই টেনশন ক্যারি করা, তাকে তুমি টেনসাইল টেস্ট দিলে হবে? এই কথাটা মনে থাকতেছে না? রোল 1 কি বলে মনে থাকতেছে না? এগ্রিগেট বা ব্রিক এগুলো হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল, এর টেনশনে উইক, কম্প্রেশন স্ট্রং, আর স্টিল টেনশন স্ট্রং, কম্প্রেশনে উইক। যাই হোক, এই যে কম্প্রেশনে যেহেতু স্ট্রং, তাহলে এর মেন ফাংশন কি হবে? কম্প্রেশন লোড, মানে কম্প্রেসিভ লোড ক্যারি করা। এগ্রিগেটের মেন ফাংশনটা কি হবে? এখন ধরো একজন টানতে পারে, তুমি তাকে ঠেলার জন্য দিলা, সে কি পারবে? মানে পারলেও ওইভাবে পারবে না। তো এই ক্ষেত্রে এই কম্প্রেসিভ লোড দিতে পারবে, তাকে তুমি কম্প্রেসিভ লোডই না দিবা বিল্ডিং এর উপরে, স্ট্রাকচারের উপরে, তাহলে সে ভালোভাবে মানে সাস্টেইন করবে, তাছাড়া তো ভালোভাবে সাস্টেইন করবে না বা লোড বেয়ার করতে পারবে না। তো এই ক্ষেত্রে যেটা করা হবে, এই যে স্যাম্পল তুমি নিলা, একে ক্র্যাশিং মেশিনে দিয়ে উপর থেকে 3200 পিএসআই, আমি এর আগে বললাম যে তুমি নিজে দাঁড়ায় থাকবা, এই ক্ষেত্রে ফিক্সড লোড হচ্ছে 3200 পিএসআই। লোড দিতে হবে কতক্ষণ? লোড দিতে হবে 10 মিনিট ধরে। 10 মিনিট ধরে লোড দিলাম, মানে এগ্রিগেট স্যাম্পল একটা প্লেটের উপর রাখা। প্র্যাকটিক্যালি যেটা করা হয়, এগ্রিগেট স্যাম্পল প্লেটের উপর রেখে এর উপরে 10 মিনিট ধরে 3200 পিএসআই লোড, ফিক্সড ডায়ালিং, এটা হাইড্রোলিক জ্যাক আছে, জ্যাকের মাধ্যমে লোডটা দেওয়া হয়। তোমার কোনো ফাংশন নেই, জাস্ট সুইচ টিপ দেবা, তারপর কিছু 10 মিনিট পরে নিয়ে নিবা, ঠিক আছে। এখন টেস্টের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে, আফটার রিলিজিং দ্য লোড দি ক্র্যাশিং স্যাম্পল ইজ শিফট থ্রু 2.36 মিলিমিটার নম্বর ASTM শিফট। দেখো এদিকে দেখতে পাবা, মানে ক্র্যাশ স্যাম্পল যতটুকু পাইছো, ধরো 105 গ্রাম তোমার হচ্ছে স্যাম্পল, ফাইনাল স্যাম্পল।
এখন 2.36 মিলিমিটার এই চিপ দ্বারা যখন তুমি মানে আবার চিপিং করবা, সেই ক্ষেত্রে যতটুকু স্যাম্পল, ধরো এর থেকে 10 গ্রাম স্যাম্পল হচ্ছে রিটেন করলো না, 10 গ্রাম স্যাম্পল। কারণ কি, যেগুলো গুঁড়া হয়ে যাবে, যে ম্যাটেরিয়াল গুঁড়া 3200 psi লোড দেওয়ার পরে গুঁড়া হয়ে যাবে, 2.36 মিলিমিটারের থেকে ছোট হয়ে যাবে, সেগুলো পাস করে যাবে। এই পাসিং স্যাম্পলটা তোমাকে ওয়েট নিতে হবে। এই পাসিং স্যাম্পলের পার্সেন্টেজই হচ্ছে এসিবি ভ্যালু, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। মানে এর মিনিংটা কি দাঁড়ায়, যে ওই যে এগ্রিগেট গুলা পাস করে গেছে সেগুলা 3200 psi লোড নেওয়ার মতো ক্যাপাসিটি তার নাই। কম এগ্রিগেটের যদি বলে যে লোয়েস্ট ভ্যালু কত, 3200 psi এর নিচে কোনো কনস্ট্রাকশনের জন্য এলাও করা হয় না। এগ্রিগেটেড কম্প্রেসিভ ফোর্স বা কম্প্রেসিভ লোড 3200 psi এর নিচে এলাও করা হয় না। তারপরে এটা 7000 8000 psi পর্যন্ত পাওয়া যেতে পারে। নরমাল হিটের কি 3200 থেকে বেশি, 3200 নিচে তুমি যেতে পারবে না, ঠিক আছে? এই জন্য ফিক্স লোড 3200 দেওয়া যায় মিনিমাম। এখন এই পার্সেন্টেজ যত বেশি হবে, এখানে ধরো 10 গ্রাম, তাহলে এসিবি ভ্যালুটা কি হবে? এসিবি হচ্ছে 105 ডিভাইড বাই 10 ইনটু 100, না 10 ডিভাইড বাই 105 মানে কতটুকু পার্সেন্টেজ ইনটু 100। তাহলে পার্সেন্টেজটা পাওয়া গেল, মানে টোটাল স্যাম্পলের এগেইনস্টে কতটুকু 2.36 মিলিমিটার চিপ দিয়ে পাস করছে, এটাই হচ্ছে এসিবি ভ্যালু। এখন দেখো পার্সেন্টেজটা বাড়বে কমবে, তাহলে এর ইফেক্টটা কি? পার্সেন্টেজ বেড়ে যাওয়া মানে কি? এসিবি ভ্যালু যদি বেশি হয়, নিচের লাইনে দেখো, এ হায়ার এসিবি ইজ ইন্ডিকেশন অফ লোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এগ্রিগেট। মানে ভ্যালুটা যত বেশি হবে, ভ্যালুটা কখন বেশি হবে? যখন চিপ দিয়ে পাসের পরিমাণ বাড়বে। তার মানে গুড়া 2.36 মিলিমিটার, এর থেকে কম হয়ে যাচ্ছে, তার মানে এসিবি ভ্যালু বাড়া মানে এগ্রিগেটের কম্প্রেসিভ স্ট্রেংথটা কম পাওয়া। এই ক্ষেত্রে এসিবি ভ্যালু, এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু আছে, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু আছে, এই সব ভ্যালুগুলা পার্সেন্টেজ বাড়া মানে সেটা খারাপ। পার্সেন্টেজ বা ভ্যালুর পরিমাণ বাড়া মানে খারাপ, কোয়ালিটি খারাপ। ফর এসিবি গ্রেটার দ্যান 50 to 30%, মানে এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু 25 থেকে 30 পর্যন্ত অ্যালাউ করবা। এর উপরে গেলে তার মানে কি, একটা এগ্রিগেটে তুমি চিন্তা করো যে নর্মাল যেটা তার বেয়ারিং ক্যাপাসিটি, সেটা দিলেও 30% লোড বেয়ারিং এ থাকতেছে না। 30% লোড বেয়ারিং, তার মানে 70% অথবা 75% ইফেক্টিভ থাকবে। এর বেশি গেলে আর না। তবে মানে বাংলাদেশে এটা হয়ই না, কি বলবো আর। সাধারণত ধরা যে কোনো প্রজেক্টে যদি 70% বা 70% এর কম ইফেক্টিভ হয়, তাও সেটা ডিজাইন লাইফ যাবে। সবগুলো প্রজেক্টে ডিজাইন লাইফ থাকে। ডিজাইন লাইফে কি, ধরো এই বিল্ডিংটা ডিজাইন করা আছে আগামী 100 বছর, এটা ভেঙে পড়বে না, এটা হচ্ছে তার ডিজাইন লাইফ। ডিজাইন করার সময় ডিজাইন ফ্যাক্টরে ডিজাইন লাইফ একটা ইম্পর্টেন্ট আর কি। তো এই ডিজাইন লাইফে যদি 70% প্রজেক্টে যেভাবে ছিল সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে 100 বছর যাবে। কিন্তু সেটা হয় না, 50% এর কম হয়ে যায়। অনেক সময় হয় না, ছবি তুলে প্রজেক্ট পাস, এরকমও হয়। যাই হোক, তো আবার এখানে যারা ইঞ্জিনিয়ার এখন একটা টেকনিক অ্যাপ্লাই করে, ধরো 70% দিবে, তাহলে 2 দ্বারা গুণ করে দেবো। যেটা ডিজাইন আসছে সবগুলাকে 2 দ্বারা গুণ, তাহলে কি ডাবল হয়ে গেল। যদি অর্ধেকও ফাঁকি দেয়, তাহলে কত থাকবে? তোমার 100% ইমপ্লিমেন্টেশন হবে। বুঝতে পারছো? কারণ প্রজেক্ট যারা এই যে কন্ট্রাক্টর থাকে, তারা তো অত ক্যালকুলেশন এসব কিছু বুঝে না। তাদের যেভাবে ডিজাইন করতে বলবে, তার সেভাবে, মানে ডিজাইনে যেভাবে আছে সেভাবে করবে। এখন ওরা ডিজাইনে যা থাকবে তার থেকে ফাঁকি দিবে, এটাই তো কথা। ডিজাইনে ধরো 1 ছিল, তাকে 2 করে দিছো, 2 করে ফিল্ডে পাঠিয়ে দিছো, ঠিক আছে? এখন যদি অর্ধেকও ফাঁকি দেয়, তাহলে ইমপ্লিমেন্টেশন কত? 100%। এটা হচ্ছে খাতা কলমের মারটা আর কি। এগুলা করার কারণ হচ্ছে যে তুমি যখন ফিল্ডে কাজ করতে যাবা, বিভিন্ন রকমের হুমকি দামকি, তুমি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চাও, তাহলে আমার কাজটা করে দাও, বিভিন্ন কথাবার্তা কিন্তু আসে প্র্যাকটিক্যালি। আমাদের এখানকার একজন মারাও গেছে, ডিপিআইসি তে চাকরি করতো, পরে 05-এর
সে ভাই এখনো বিয়ে শাদী করেনি, মানে সবে ক্যাডার হয়েছে, সবে ক্যাডার হয়ে এক জায়গায় গেছে, বলছে যে আপনি যদি এই প্রজেক্ট সাইন না করেন তাহলে কিন্তু আপনাকে মানে হয়ে যাবে, মেরে ফেলবো আর কি। পরে সকালে উঠে তার লাশ পাওয়া গেছে, মানে সে একা একা থাকতো ঢাকাতে। তো এরকম ঘটনাও ঘটে। তো সেই ক্ষেত্রে তার মানে লাইফ সেভ করার জন্য অপশনটা কি, ওইভাবে চালাই দেওয়া আর কি। আচ্ছা দেখো 25 থেকে 30% বেশি তাহলে আমরা যেতে পারবো না। 25 থেকে 30% ভেরিয়েশনের যদি হয় তাহলে সেটাকে আমরা উইক এগ্রিগেট বলে চালাই দিব। এরপরে যদি 25 থেকে 30%ও হয় তাও অ্যালাউ করা যাবে। সেই ক্ষেত্রে তোমার এই টেস্টের উপরে বেস করে আর না, সেক্ষেত্রে 10% ফাইননেস ভ্যালু টেস্ট, এই টেস্টে ফাইননেস মানে এফএম ভ্যালু, এফএম টেস্ট করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ফাইননেস মডুলাস এটা ক্যালকুলেট করছো কি? এখনো মানে ফিল্ডে ইসে করে না ল্যাবে? আর যাই হোক, আমি ওরকম একটা প্রবলেম করাবো তাহলে আরো ক্লিয়ার হবে হয়তো। তাহলে যদি 25 থেকে 30% এসিএম ভ্যালু পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা ফাইননেস মডুলাস টেস্টে চলে যাব। এরপর হচ্ছে টাফনেস। সবগুলা এই যে স্ট্রেন, বন্ড, টাফনেস, হার্ডনেস এগুলোর জন্য একটা আরেকটা থেকে বলতে পারো, এরকম যেন হয়। বেসিক কিওয়ার্ডটা কি সেটা মনে রাখবা। বন্ড এই হার্ডনেস আর টাফনেস এই দুটো বলার পরে তারপরে আবার টাফনেস আর হার্ডনেস, স্ট্রেন, বন্ড আর টাফনেস, হার্ডনেস এই চারটা বলার পরে সবাই আবার সবাইকে ধরবো আবার, পারতেছো কিনা, ঠিক আছে? সুতরাং ভালো করে শুনবা। আচ্ছা, টাফনেস ছিল কি? টাফনেস হচ্ছে টাফনেস ক্যান বি ডিফাইন্ড এজ দ্য রেজিস্ট্যান্স অফ এগ্রিগেট টু ফেলিওর বাই ইমপ্যাক্ট ভ্যালু। স্ট্রেংথ আর টাফনেসের ভিতর ডিফারেন্স হচ্ছে দুইটা লোড দ্বারা ফেল করবে, মানে রেজিস্ট্যান্স টু ফেল বাই লোড, কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিক লোড, শুধুমাত্র ইমপ্যাক্ট লোড। এখন বিল্ডিং এর উপর ইমপ্যাক্ট লোড আসে। ইমপ্যাক্ট লোড কি? ইমপ্যাক্ট লোড হচ্ছে লোডের টাইম ডেফিনেশনটা খুবই কম। ব্যাটের উপর বল দ্বারা আঘাত করে, যে আঘাতটা করে সেটা ইমপ্যাক্ট লোড। এটা তো তোমরা ফিজিক্সে পড়ার কথা ইন্টারমিডিয়েট। আচ্ছা, বিল্ডিং এর উপর ইমপ্যাক্ট লোডটা কিরকম? ধরো উইন্ড ফোর্স, যেটা উইন্ড ফোর্স, তারপর আর্থকুয়েক ফোর্স। আর্থকুয়েক শেকিং কত সময় ধরে হয়? মানে ইফেক্টিভ টাইম যদি ধরো 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড এরকম হয়, তাহলে এটা আমরা যে এখানে 50 মিনিট আছি, আমরা কি ইমপ্যাক্ট লোড? না। তাহলে এই আর্থকুয়েক ফোর্স এগুলো হচ্ছে ইমপ্যাক্ট ফোর্স, এবং এটা তুমি মানে চিন্তাই করতে পারবে না কি অ্যামাউন্টের আসবে, কি অ্যামাউন্টের আসবে তুমি চিন্তা করতে পারবে না। এই তোমরা দুজন হাসছো কেন? তুমি আর তুমি 20 রোল। তাহলে টাফনেসটা কি? রেজিস্ট্যান্স অফ এগ্রিগেট টু ফেলিওর বাই ইমপ্যাক্ট লোড, ঠিক আছে? তো এখন এই ইমপ্যাক্ট লোডটা কিভাবে ক্যালকুলেট করবা সেটা হচ্ছে টাফনেস অফ এগ্রিগেট ইজ ডিটারমাইন্ড বাই এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু, এআইভি ভ্যালু। এটা টেস্ট করা হচ্ছে, দেখো ইমপ্যাক্ট লোডিং এর মাধ্যমে দি ইমপ্যাক্ট ইজ প্রোভাইড বাই স্ট্যান্ডার্ড হ্যামার ফলিং 15 টাইমস আন্ডার ইটস ওন ওয়েট আপন দ্য এগ্রিগেট ইন এ সিলিন্ড্রিক্যাল কন্টেনার। একটা কন্টেনারের মধ্যে, সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের, সাধারণত মনে হয় 10 পাউন্ড 4.54 কেজি এরকম একটা হ্যামার, এটাকে একটা নির্দিষ্ট হাইট থেকে 15 বার ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এটা সেই এসিবি টেস্টের মতোই 2.36 মিলিমিটার সিপ দিয়ে আবার সিপিং করতে হবে। যে পার্সেন্টেজ চলে যাবে সেই পার্সেন্টেজটা টোটাল এগ্রিগেটের এগেনস্টে তার পার্সেন্টেজটা কত সেটাই হবে এআইভি ভ্যালু। হ্যামার ফেলে দিলে এগ্রিগেটের উপরে কি ধরনের লোড দিবে? ইমপ্যাক্ট লোড, ঠিক আছে? এখন দেখো পার্সেন্টেজটার ভেরিয়েশনের কারণে কোথায় কি এগ্রিগেট ইউজ করা যায়। ফলোইং আর দ্য রিকমেন্ডেড এআইভি মানে এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু। 25% when the aggregate is to be used in heavy duty concrete floor finishes। যদি ফ্লোর ফিনিশ খুবই হেভি লোডেড হয়, আমরা যে ফ্লোরের উপর দাঁড়ায় আছি এটাও সাধারণত হেভি লোডেড, কারণ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে মানুষ যেতে পারে কত? একটা ফ্লোরের উপরে 50 জন না, 10 জনের কম।
একটা বিল্ডিং যদি মানে একটা রুম যদি রেসিডেন্সিয়াল রুম ওভারলোডেড হয় তাও 10 জন মানুষের বেশি যাবে না, কিন্তু এই ফ্লোরে 50 জন মানে অ্যাজ ইউজুয়াল আসতেছে, তাহলে এটা হেভি লোডেড। সেই ক্ষেত্রে 20% এআইবি ভ্যালু, তার মানে টোটাল এগ্রিগেটেড 25% 2.36 দিয়ে পাস করবে না, তার নিচে থাকবে। 2.36 মিলিমিটার চিপ দিয়ে 25%-এর বেশি পাস করবে না বা তার নিচে থাকবে। 30% when the aggregate is to be used in concrete pavement wiring surface, 30% ইউজ করা হয় যেটা কংক্রিট পেভমেন্ট বলতে আমরা রাস্তাঘাট যেটা বলি সেটার উপরে। 45% when in other aid, তাছাড়া আদার কেজে 45% পর্যন্ত যেতে পারবো। এরপরে দেখো হার্ডনেস or resistance to wire in important property। হার্ডনেস হচ্ছে মানে স্লাইডিং ফোর্সের কারণে, স্লাইডিং ফোর্সের রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি যদি থাকে সেটা তাহলে সেই স্ট্রাকচারকে হার্ড বলবো বা সেই বডিকে কম্পোজিট বডিকে হার্ড বলবো। রেজিস্ট্যান্স টু ওয়্যার বলতে উঠে যাওয়া বা স্লাইডিং ফোর্স, স্লাইড। এই ব্লক টেনে নিয়ে যাচ্ছে, যদি এই যে কন্ট্যাক্ট সারফেস এটা যদি উইক হয় তাহলে ব্লকের সাথে সাথে কিছু উঠে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে, তাহলে এটা যদি যথেষ্ট হার্ড হয় তাহলে উঠে যাবে না। এই রেজিস্ট্যান্স টু স্লাইডিং ফোর্স বা রেজিস্ট্যান্স টু ওয়্যার এটা হচ্ছে হার্ডনেস। সব ক্ষেত্রে এই তিনটা টেস্ট, একটা হচ্ছে কি ছিল আগেরটা, টাফনেস, তারপর হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, হার্ডনেস, সবগুলা ক্ষেত্রে ওই 2.36 মিলিমিটার চিপ দিয়ে পাস, মানে যে এক্সপেরিমেন্ট প্রক্রিয়া সবগুলাই এক। এটা যে এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে দেখো, হার্ডনেস ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ এগ্রিগেট অ্যাব্রাশন ভ্যালু, এটাকে বলা হয় লস অ্যাঞ্জেলস টেস্ট, লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন টেস্ট। এটা কি করা হয়, একটা বক্স আছে, সার্কুলার বক্স, এরকম সার্কুলার সিলিন্ড্রিক্যাল বক্স, এর মধ্যে কিছু এই যে স্লাইডিং ফোর্স মানে কি, তার মানে তোমাকে টেস্ট এমন ভাবে করতে হবে এগ্রিগেটটা উপর দিয়ে স্লাইড করে যাবে। একটা সিলিন্ড্রিক্যাল বক্স এরকম, ধরো এই কলমটা এর মধ্যে দিয়ে পিন করা আছে দুই মাথায়, এখন এই কলমটার মধ্যে এগ্রিগেট স্যাম্পল দিলাম, স্যাম্পল দিয়ে এভাবে ঘুরাইতে হবে। তাহলে কি দেখো যে এগ্রিগেট স্যাম্পলগুলা এই সিলিন্ডার যে এর যে সারফেস বা এর যে গা, এই গা বরাবর রোটেট করবে, তার মানে স্লাইড করে করে যাবে, ঠিক আছে। এখন যে পার্সেন্টেজটা 2.36 মিলিমিটার দিয়ে পাস করবে সেটাই হবে অ্যাব্রাশন ভ্যালু। স্পিডটা ওইটা স্ট্যান্ডার্ড আমি জানি না আর কি, স্ট্যান্ডার্ড ভ্যালু বলা আছে ওইখানে। তারপরে এগ্রিগেট স্যাম্পল কতটুকু নিতে হবে, তারপরে এর মধ্যে এটা যদি খুবই স্মুথ হয় তাহলে কি তোমার অ্যাব্রাশন ভ্যালু, অ্যাব্রাশন যে লোডটা আসবে বা স্লাইডিং যে লোডটা আসবে এটা যদি স্মুথ হয় তাহলে কি এগ্রিগেটের উপর ইম্প্যাক্টটা কিরকম হবে, কম হবে। কিন্তু এই জায়গাগুলো রাফ আছে, এরকম মানে রড দেওয়া আছে ওর মাঝখানে। এই যে তোমরা মিক্সিং মেশিন দেখছো, মিক্সিং মেশিনের ভিতরে কিন্তু স্মুথ না, বাইরে যেরকম দেখি আমরা, ওর মধ্যে রড দেওয়া আছে খাড়া করে করে, যাতে যে সময় তোমার এগ্রিগেট স্যাম্পল আসবে বা যে সিমেন্ট স্যান্ডের যে মিক্সিংটা আসবে সেটা যাতে ওর সাথে ধাক্কা খেয়ে একটা আরেকটার সাথে ভালোভাবে মিক্স হয়। এই ক্ষেত্রে সেরকম যখন তুমি এটাকে রোটেট করবা এই গা বরাবর এবং মাঝখানেও, এটা আবার ডেফিনেশন আছে যে কি পার্সেন্টেজের ধাক্কা খেতে হবে, ঠিক আছে। তো ওই ধাক্কা খেয়ে খেয়ে যতটুকু গুঁড়া হবে বা 2.36 মিলিমিটার চিপ দিয়ে পাস করবে সেটাই হচ্ছে অ্যাব্রাশন ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে অ্যাব্রাশন ভ্যালু বেশি হওয়া মানে কি, হার্ডনেস কম। সব ক্ষেত্রে এসিবি টেস্টের ক্ষেত্রেও, এআইভি টেস্টের ক্ষেত্রে আর লস অ্যাব্রাশন টেস্টের ক্ষেত্রেও ভ্যালু যত বেশি হবে কোয়ালিটি তত খারাপ। মোর উইল বি দ্য অ্যাব্রাশন ভ্যালু, লেস উইল বি দ্য এগ্রিগেট হার্ডনেস, যে কথা বললাম আর কি। আচ্ছা এরপরে বলো একজন করে দাঁড়ায় বন্ড কি, স্টিল কি, হার্ডনেস আর টাফনেস। এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার শিখলেই হয়ে যাবে। হার্ডনেস হচ্ছে রেজিস্ট্যান্স টু ওয়্যার, স্লাইডিং ফোর্সের কারণে যদি
স্লাইডিং ফোর্স রেজিস্ট্যান্স ক্যাপাসিটি যদি থাকে, স্লাইডিং ফোর্স রেজিস্ট্যান্স ক্যাপাসিটি যদি থাকে তাহলে সেটাকে বলবো হার্ড ম্যাটেরিয়াল। তার মানে কি স্লাইডিং ফোর্স ক্যাপাসিটি যদি থাকে সেটাই হচ্ছে হার্ডনেস। তার মধ্যে কি ডেভেলপ করছে, তার মধ্যে ওই এগ্রিগেট স্যাম্পলের মধ্যে বা কংক্রিট বডির মধ্যে হার্ডনেস ডেভেলপ করছে, যার কারণে সে স্লাইডিং ফোর্সটা রেজিস্ট করতে পারতেছে। হার্ডনেস or resistance to wear is an important property of concrete used in road and floor surfaces subjected to heavy traffic. ট্রাফিকটা কি? ট্রাফিক মানুষ ও ট্রাফিক, একটা সারফেসের উপরে যেগুলো মুভিং বডি সেগুলো সবই ট্রাফিক। এই বেঞ্চটা ট্রাফিক, কারণ একটা নির্দিষ্ট সময় পরে মানে ট্রাফিক এই অর্থে যে এটাকে তুমি মুভ করাতে পারো, মুভেবল এভরি লোডিং ট্রাফিক। যেমন বন্ড বলো, বন্ড কি? চারজন দাঁড়ায় একজন বলো বন্ড, স্ট্রেংথ, টাফনেস আর হার্ডনেস। দাঁড়াও একজন দাঁড়াও সাহস করে, একটা বলবা বন্ড কি? এই তুমি বলো। হ্যাঁ বলো, জোরে জোরে বলো। বন্ড কি? বলো বন্ড। কারণ কি এই জিনিসগুলো তোমার জানা জরুরি, এই জন্য যখন একেবারে থ্রুআউট দ্য লাইফ টাইম তোমার বন্ড আর তোমাদের তো বেশি বলতে পারবে কি? তুমি বলো, তুমি বসো। তোমার পারফরমেন্স তো খুবই খারাপ। তুমি ওই যে হ্যাঁ হ্যাঁ এটা কি? তোমরা আমার কথা কি শুনতেছো না? তাহলে এই তারও কি তো বলো। এই তুমি এই ও তুমি, তোমার নাম কি তারও কি তো? এই তুমি বলো, তারপর তুমি বলবা। বসো। বন্ড কি বলো? হ্যাঁ বন্ডটা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি অ্যাডহেসিভ ফোর্সের জন্য যে মলিকিউলগুলো একসাথে থাকে তাদের নিজেদের ভিতর যে মানে সম্পর্কটা হয়, নিজেদের ভিতর যে একটা ফোর্সটা অ্যাডহেসিভ বললে হবে না, অ্যাডহেসিভ কোহেসিভ দুটাই হতে পারে। এটার জন্য যে বন্ডটা মানে যে অ্যাট্রাকশনটা হয় ওইটাই স্যার বন্ড। হ্যাঁ একটা শব্দ মনে রাখো, রেজিস্ট্যান্স টু শেয়ার। শেয়ার কথা অর্থ হচ্ছে যে একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাবে না। এটার জন্য যে রেজিস্ট্যান্স মানে কি? নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা থাকা বা শেয়ার ফোর্স, যদি কোনো ফোর্স আছে তাহলে একজন থেকে আরেকজন আলাদা হয়ে যাবে না, এটা হচ্ছে বন্ড। বসো। এই তারও কি তো বলো। হ্যাঁ হ্যাঁ হার্ডনেস বলো। হ্যাঁ হ্যাঁ তুমি আসল কথা না বলে আগে সামনে ঘুরে আসবে। এই মাঝখানে তোমাদের পারফরমেন্স তো ভালো না, খুবই হতাশ আমি। তুমি হ্যাঁ তুমি বলো। বন্ড বললাম, তারপর স্ট্রেংথ বলো। স্ট্রেংথ হ্যাঁ রেজিস্ট্যান্স টু ফেলিওর বাই ফোর্স। আমরা এগ্রিগেটের যদি বলি, হ্যাঁ বসো, এটা ঠিক আছে, রেজিস্ট্যান্স টু ফেলিওর বাই ফোর্স। কিন্তু এগ্রিগেটের জন্য ফোর্সটা হবে ক্রাশিং ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স। আর যদি স্টিল ধরি, স্টিল পড়ানো হবে আর কি, তাহলে টেনসাইল ফোর্স, সেই ক্ষেত্রে হবে টেনসাইল ফোর্স। আচ্ছা তারপরে বলো হার্ডনেস। এই হ্যাঁ তুমি বলো হার্ডনেস। রেজিস্ট্যান্স টু ওয়ার আউট, উঠে যাওয়া থেকে
এখন তুমি যদি দুম করে মারো তাহলে সেটা কি চলে গেল, ইমপ্যাক্ট ভ্যালুতে চলে গেল। তার মানে স্লাইডিং ফোর্স দিতে হবে, ফোর্সের ভেরিয়েশন। হ্যাঁ, এই উঠে যাওয়াটাকে রেজিস্ট্যান্স করলে তার মধ্যে যথেষ্ট হার্ডনেস ডেভেলপ করবে। আচ্ছা বসো। তারপরে টাফনেস, টাফনেস কি? টাফনেস হ্যাঁ বলো, শেয়ার বলো। স্যার এটা হলো দা রেজিস্ট্যান্স টু ফেলিওর বাই ইমপ্যাক্ট। এখানে ইমপ্যাক্ট বলতে বোঝাচ্ছে যে ফোর্সটা আসবে সেটা টাইম ডিউরেশনটা খুব কম থাকে। হ্যাঁ, ইমপ্যাক্ট লোডিং এর কারণে যদি রেজিস্টিভ টু ফেলিওর বাই ইমপ্যাক্ট লোড সেটা যদি হয় তাহলে এআইপি বা হার্ড টাফনেস বলে। এরপরে আমরা আসি স্পেসিফিক গ্র্যাভিটি। তোমরা ওইখানে এই অংশটা টোটালি ভালোভাবে পড়ার কথা, আমি তাও টাচ করে করে যাবো আর কি। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে, আমি তো আমার মতো করে সহজ করে বলার চেষ্টা করি, তোমরা তা বুঝতে পারো না নাকি? বুঝলে অ্যাটলিস্ট এক্সপ্লেইন করতে পারতেছো না তো? নাকি কঠিন করে বলতেছি সেটাও তো বলবা। Specific gravity key. Specific gravity is generally defined as the ratio of mass of a given volume of material to the mass of an equal volume of water. Specific gravity তুমি একটা ফর্মুলা শিখো, সেখান থেকে বলতে পারবো আর কি। কিছুই না, দুইটাই হচ্ছে ওয়েট। দুইটাই হচ্ছে ওয়েট। প্রথমটা হচ্ছে যে স্যাম্পল টেস্ট করবা, ধরো এই একটা সিলিন্ড্রিক্যাল বক্স, এই বক্সের মধ্যে তুমি যদি এগ্রিগেট স্যাম্পল দ্বারা ফিল করো তাহলে ভলিউম সেম, যে ওয়েট পাবা সেটা হচ্ছে ডাব্লিউ, লিখলাম ডাব্লিউ এগ্রিগেট। তারপর হচ্ছে এটাকে যদি ওয়াটার দ্বারা মিক্স করো তার ওয়েট, মানে রেশিও অফ ওয়েট টু দা ভলিউম অফ স্ট্যান্ডার্ড ভলিউম, যতটুকু তোমার স্যাম্পল নিতে হবে সেই স্যাম্পলের ওয়েট টু দা ভলিউম অফ রেসপেক্টিভ ওয়াটার, না রেসপেক্টিভ মানে সেই সেম ভলিউম থাকবে ওয়াটারের এগেনস্টে, ঠিক আছে? ভলিউম সেম, একটা ধরো এই ব্লকের মধ্যে তুমি এগ্রিগেট ফিল করলাম, তাহলে তার ওয়েট, ভলিউম কি চেঞ্জ আছে? ভলিউম চেঞ্জ নেই। আবার যদি তুমি ওয়াটার দ্বারা মিক্স করো, ওয়াটার বলতে এখানে মিনারেল ওয়াটার বলা হয়, ঠিক আছে? সেই ওয়াটার দ্বারা মিক্স করলে তার ওয়েট, এই দুটো ওয়েটের রেশিও হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এখন দেখো এই যে এগ্রিগেটের ওয়েট, এটা ভেরিয়েশন হতে পারে। একটা বলা দেখো সারফেস ড্রাই কন্ডিশন, এসএসডি বলা হয়। সারফেস ড্রাইটা কি, যে এই এগ্রিগেটের ওয়েট ভলিউম তো চেঞ্জ হয়, এখন এটার ওয়েট কি কখনো চেঞ্জ হবে? একটা ধরো একটা সিলিন্ড্রিক্যাল বক্স যদি ভলিউম ফিক্সড থাকো, এর ওয়েট কিন্তু চেঞ্জ হবে না। সারফেস ড্রাই কন্ডিশন হচ্ছে সারফেসটাকে ড্রাই রেখে ভিতরে যদি ময়েশ্চার থাকে তাহলে তার ওয়েট নিলা, ঠিক আছে? তাহলে ওয়েটের ভেরিয়েশন, ওয়েটের ভেরিয়েশন মানে কি তোমার স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ। তারপর আছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তার মানে কি এই যে কন্ডিশনগুলো যদি একেবারে স্পেসিফিক ড্রাই করো, তারপরে ভিতরে পোর স্পেসগুলোতে পানি থাকবে, বাকি সারফেসগুলো ড্রাই থাকবে, এরকম বিভিন্ন কন্ডিশনের উপরে তার ওয়েট ভেরিয়েশন। এই ওয়েট ভেরিয়েশনের কারণে এক একটা নাম দেখো, সারফেস ড্রাই কন্ডিশন, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তার মানে কি ওয়েটের ভেরিয়েশন, ভেরিয়েশনটা কিন্তু এখানে ওয়েট এগ্রিগেটের উপরে, ওয়াটারের উপরে কোনো ভেরিয়েশন নাই। তাহলে এই এটার ভেরিয়েশন মানে কি, উপরের অংশটার ভেরিয়েশন মানে কি, এই ফর্মুলাতে উপরের অংশটার ভেরিয়েশন মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ হওয়া। এখন দেখো টিপিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্টের জন্য 3.15। এখন এটা হচ্ছে দুইটা অ্যাপারেন্ট স্পেসিফিক, আমরা এগুলো আবার ডিটেলস বলবো আর কি, এসএসডি অ্যাপারেন্ট, ঠিক আছে? এখন দেখো সিমেন্টের জন্য টিপিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.15। টিপিক্যাল মানে এই রেঞ্জের মধ্যে থাকবে। তারপর
স্যান্ডের জন্য 2, গ্রানাইট 2.8, গ্রাভেল 2.66, আবার এটা মানে সিলেট স্যান্ড 2.65 তো স্যান্ডের জন্য 2.65, এগ্রিগেট স্যান্ড বলছি আমরা উপরেরটা। এটা এগ্রিগেট হবে, উপরেরটা এগ্রিগেট 2। এখন দেখো তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেশনে দেখো চেঞ্জ করব, কিন্তু আমরা এই জায়গায় চেঞ্জ করব হচ্ছে ওয়াটার অফ মানে ওয়েট অফ স্যাম্পল বা এগ্রিগেট। আমরা যেটা এগ্রিগেট করছি তো ওয়েট অফ এগ্রিগেট। এখন অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটি এটা কি? অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটি এই যে স্যাম্পলের ওয়েট, এটাকে যদি তুমি শুধু সলিড ওয়েটটা নাও, সলিড ওয়েট কিভাবে নিবা? একেবারে 100% ফ্রি ফ্রম ময়েশ্চার। এটার জন্য তাহলে ড্রাই করতে হবে। এটা যদি করতে পারো 100% ড্রাই যদি করতে পারো, সেই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবো সেটা হবে অ্যাবসলিউট স্পেসিফিক। তবে এটা ওই যে সবকিছুর একটা মানে একটা টার্ম থাকে না, এটা কখনো অর্জন করা সম্ভব না, কারণ একটা এগ্রিগেটের মধ্যে যতই পোর স্পেস না থাক তার মধ্যে কিছু ময়েশ্চার থেকেই যাবে, ঠিক আছে? 100% ড্রাই করা সম্ভব না। তারপর একটা বেঞ্চমার্ক থাকে, হ্যাঁ না ওপেন ড্রাই করলে সম্ভব না, কারণ এই বিল্ডিং কি কখনো একেবারে 24 আওয়ার আগুনে পুড়বে? হ্যাঁ পুড়বে। ধরো এটা একটা এগ্রিগেট ব্লক, ছোট্ট একটা ব্লক, এর মধ্যে পোর স্পেস আছে, কিন্তু কোনো একটা অংশে একেবারে 100% সলিড, সেই অংশ থেকে কখনো ময়েশ্চার রিমুভ হবে না। এখন বলা হয় কি যে 24 আওয়ার 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে এখন দেখো 110 থেকে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি থেকে এইরকম কন্ডিশন হতে পারে 24 আওয়ার 100 থেকে 110 ডিগ্রি পর্যন্ত পুরানো। এই ক্ষেত্রে আমরা বলবো অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটি তুমি যদি ড্রাই করতে চাও তাহলে 24 আওয়ার 100 থেকে 110 ডিগ্রিতে পোড়াইতে হবে। এরপরে দেখো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ড্রাইড ইন ওভেন, ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ওয়েট, সবগুলাই হচ্ছে ওয়েটের রেশিও অফ দ্য এগ্রিগেট ড্রাইড ইন ওভেন অ্যাট 100 degree Celsius to 110 degree Celsius for 24 hours to the weight of water occupying a volume equal to the solid including the impermeable force। এখানে দেখো ভেরিয়েশনটা কি, অ্যাবসলিউটের থেকে ভেরিয়েশন কি? অ্যাবসলিউটে তুমি শুধু সলিডের ওয়েটটা নিছো, অ্যাবসলিউট পার্সেন্টেজে শুধু সলিডটা নিছো। এই ক্ষেত্রে পোড়ানো ঠিক আছে, পোড়ানোটা 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা ওভেনে ড্রাই করা, সেটা ঠিক আছে। কিন্তু ইমপারমিয়েবল পোর কথার অর্থ যে যেগুলোর মধ্যে সারফেসে তো কিছু বাঁকা জায়গা থাকে, সারফেসটা রাফ হয়, এগ্রিগেটের কথা যদি আমরা চিন্তা করি, তারপর এর মধ্যে পোর স্পেস থাকে। এই পোর স্পেস গুলার কিছু ক্যাপাসিটি আছে, পোর স্পেস গুলার কিছু ক্যাপাসিটি আছে। এরকম যদি হয় এই পোর স্পেস গুলার কিছু ক্যাপাসিটি, এগুলো যদি সলিড দ্বারা ফিল করো তাহলে তার ওয়েট বেড়ে যাবে। এখন এই সলিডের পার্সেন্টেজটা, পোর স্পেসের পার্সেন্টেজটা আছে, সেটা তুমি কিভাবে ক্যালকুলেট? সেটা পিকনোমিটার নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওর মধ্যে এগ্রিগেট স্যাম্পল ছেড়ে দিলে মানে বলা যাবে যে তার মধ্যে পোর স্পেসের পার্সেন্টেজ কত। ধরো এগ্রিগেট স্যাম্পলের অ্যাবসলিউট যদি আমি চিন্তা করি 100 গ্রাম, এটা হচ্ছে সলিড, তারপরে 10 গ্রাম হচ্ছে পোর স্পেসের জন্য। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিতে, অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটিতে ওয়েটের রেশিও হবে কত? 100 ডিভাইড বাই ওয়েট অফ ওয়াটার। অ্যাবসলিউট প্রথমটাতে অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটিতে ওয়েটের রেশিও হবে 100 ডিভাইড বাই ওয়েট অফ ওয়াটার, কিন্তু অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে হবে 110। পোর স্পেসের কারণে যতটুকু ওয়েট বাড়তো সেটা ওর সাথে অ্যাড হবে অ্যাবসলিউট থেকে, এটা হচ্ছে তার ডিফারেন্স। ওই ক্ষেত্রে শুধু সলিড এর মধ্যে, আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে হবে যে ওর মধ্যে যে ইমপারমিয়েবল পোর স্পেসগুলো আছে সেগুলো যদি তুমি সলিড দ্বারা ফিল করো তাহলে ওয়েট বেড়ে যাবে। এই ওয়েট বেড়ে যাবে মানে টোটাল ওয়েট ডিভাইড বাই ওয়েট অফ ওয়াটার। তারপরে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে এই যে এর মধ্যে ফিল করতেছো, এক হচ্ছে ইমপারমিয়েবল পোর স্পেস আছে, তারপরে ইন্টারমলিকুলার মধ্যে কিছু পোর স্পেস থেকে যায়, এগুলোকে বলে পারমিয়েবল পোর স্পেস।
এই পারমেবল পোর স্পেস তার মানে কি ওটাকে যদি তুমি সম্পূর্ণ সলিড দ্বারা ফিল করতে পারো তাহলে আরো ওয়েট বেড়ে যাবে, ধরো আরো 5 গ্রাম ওয়েট বেড়ে যাবে। এটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি তিনটার মধ্যে পার্থক্য করবো কিভাবে। অ্যাবসলিউট হচ্ছে সেটা যেখানে শুধু সলিড, ভেরিয়েশন এটা দুইটাই তো ওয়েটের রেশিও, তাই না? ওয়েটের রেশিও একটা হচ্ছে weight of sample divided by weight of water। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাবসলিউট স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে যেখানে শুধু সলিড থাকে। সেকেন্ড সলিড প্লাস ইমপারমিয়েবল পোর স্পেস। তার মানে আমরা ওইখানে যে एग्जांपलটা লিখছি 100 প্লাস k, এটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি both solid impermeable and permeable pore space। ইমপারমিয়েবল হচ্ছে সলিডের মধ্যে যে পোর স্পেসগুলো, আর পারমিয়েবল হচ্ছে যেগুলো হচ্ছে ইন্টারমলিকুল। ধরো একটা এডিটেড স্যাম্পল রাখলা পরে পাশাপাশি আরেকটা রাখলা, এই যে এর মধ্যে যে পোর স্পেস। স্যার স্যার এই সকল ক্ষেত্রে স্যার যেহেতু স্যার ওজন বেড়ে যাচ্ছে স্যার সেক্ষেত্রে নিচে ডাব্লিউডাব্লিউ মানও বেড়ে যাবে না স্যার? ডাব্লিউডাব্লিউ কি না, কিভাবে বাড়ে? তোমার ভলিউম তো সেম, এর মধ্যে যদি ওয়াটার দ্বারা ফিল করো, এইখানে তো এগ্রিগেট থাকবে সেটা বলতেছি না, টোটাল এগ্রিগেট আউট করে শুধু ওয়াটারের ওয়েট। না না, ময়েশ্চার তো রিমুভ করার অপশন মানে কথা তোমার চিন্তা করার দরকার নেই। তোমার দরকার পোর স্পেস কতটুকু আছে, সেটা যদি তুমি সলিড দ্বারা রিপ্লেস করো। টাইম কি শেষ?